নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের অন্যতম একটি ক্ষেত্র বিশ্বায়ন নিয়ে। এই সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হলে প্রথমেই কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হবে, যে বিশ্বায়নের পরিচিতি এবং তার ইতিহাস এবং তার রূপরেখা কি, এগুলো আমাদেরকে জানতে হবে। বিশ্বায়নের পরিচিতি নিয়ে বা বিশ্বায়নের সংজ্ঞা নিয়ে ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের সংজ্ঞা রয়েছে। ইতিবাচক সংজ্ঞা যদি বলা হয় তাহলে সহজে এভাবে বলা যায় যে বিশ্বায়ন হলো পণ্য এবং সেবাকে ব্যাপক করে দেওয়া। এটাই হলো বিশ্বায়ন। পুরো বিশ্বের মানুষ যেন পণ্য এবং সেবাকে ব্যাপকভাবে গ্রহণ করতে পারে। আর কেমব্রিজ ডিকশনারিতে বিশ্বায়নের সংজ্ঞা দিতে গিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে যে সারা বিশ্বে বাণিজ্য প্রতিষ্ঠা করা, বিশেষ করে বিভিন্ন দেশে বড় বড় কোম্পানি প্রতিষ্ঠা করা এবং আমদানি ও রপ্তানিকারক কোম্পানিগুলোর মাধ্যমে সেগুলোর কার্যক্রম সম্পন্ন করা। আমেরিকার বিখ্যাত একজন রাজনীতিবিদ জেমস রাউজানো, তিনি এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন যে বিশ্বায়ন হলো অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক এবং আইডিওলজি বা মতবাদের পরিবর্তনের একটা পন্থা, যে পন্থা অবলম্বনের মাধ্যমে একটা মানুষ সে এই যে পন্থা অবলম্বনের মাধ্যমে শিল্প ও পণ্য সামগ্রীর ব্যাপক প্রসার ঘটে থাকে, একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিভিন্ন দেশে সেটা ছড়িয়ে যেতে পারে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে 1777 খ্রিস্টাব্দে উইলিয়াম বেয়ার তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থের ভিতরে তিনি এই গ্লোবালাইজেশনের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন যে গ্লোবালাইজেশন হলো শিল্প ও আন্তর্জাতিক বাণিজ্যের বিপ্লবের ফলে এক নতুন এক বাস্তবতা রূপ ধারণ করেছে। এর দুইটা দিক রয়েছে, এর ভালো দিকও রয়েছে, খারাপও দিকও রয়েছে। এটা উন্নয়নও, একটা জাতিকে উন্নয়নশীল রাষ্ট্রে জাতিতে পরিণত করতে পারে, আবার এটা ধ্বংসও করে দিতে পারে। অর্থাৎ ধ্বংস এবং উন্নয়ন দুটোটার ক্ষমতাই এর মধ্যে রয়েছে। বিশ্বায়নের এই ছিল কয়েকটি পজিটিভ বা ইতিবাচক সংজ্ঞা। আর নেতিবাচক সংজ্ঞার ক্ষেত্রে মৌলিক কথা হলো যে বিশ্বায়ন চায় যে পুরা বিশ্বের সভ্যতা, সংস্কৃতি, সামাজিক ব্যবস্থা, রাজনীতি সব কিছুকে, সামাজিক যেই দৃষ্টিভঙ্গি রয়েছে, সামাজিক যেই রীতিনীতি রয়েছে, সেগুলোকে ভেঙে দিয়ে, সব বৃত্তকে ভেঙে চুরমার করে সারা বিশ্বের উপরে পশ্চিমাদের ধ্যান ধারণা এবং পশ্চিমাদের সভ্যতা, সংস্কৃতি এবং তাদের চিন্তা চেতনাকে পুরা পৃথিবীবাসীর উপরে চাপিয়ে দেওয়া। বিশ্বায়নের ক্ষতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তিনি বলেছিলেন, বিশ্বায়ন হলো আন্তর্জাতিক বাণিজ্য হলো বিশ্বায়নের একটি টুল, যে টুলের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশগুলো চুষে নেয়। ডক্টর মোহাম্মদ মোস্তফা নাসার তিনি বিশ্বায়নের ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে বিশ্বায়নের লক্ষ্য উদ্দেশ্য মোটেই এটা নয় যে সে বিভিন্ন সভ্যতা সংস্কৃতিগুলোকে কাছাকাছি আনার চেষ্টা করবে, ভারসাম্য সৃষ্টি করার চেষ্টা করবে, এটা নয়। বরং তার উদ্দেশ্য হলো পৃথিবীর যত সংস্কৃতি এবং রাজনৈতিক যত বৃত্ত রয়েছে, বৃহৎ বৃত্ত রয়েছে, সব বৃত্তগুলোকে ব্যঙ্গে চুরে চুরমার করে দিয়ে পুরা পৃথিবীকে
আমেরিকার রঙে বা পশ্চিমা রঙে রঙিন করে ফেলাই হলো তার মৌলিক লক্ষ্য উদ্দেশ্য। ডক্টর তুর্কি আল হামাদ তিনি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সাংস্কৃতিক বিশ্বায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে পুরা পৃথিবীর যে সভ্যতা এবং সংস্কৃতি এবং যে রীতিনীতি রয়েছে সেগুলোকে নির্মূল ও মূলোৎপাটন করে তার স্থলে আমেরিকান যেই সভ্যতা এবং সংস্কৃতি রয়েছে সেগুলোকে জোরপূর্বক চাপিয়ে দেওয়াই হলো বিশ্বায়নের একটা মূল লক্ষ্য উদ্দেশ্য। তো এই হলো বিশ্বায়ন। আর ডক্টর মোহাম্মদ হাসান তিনি বিশ্বায়ন আলোচনা করতে গিয়ে বলেন যে বিশ্বায়ন হলো একটি অন্ধ তুফান, সে তার প্রতিবন্ধক হিসেবে কাউকে সহ্য করতে পারে না এবং এটা শক্তিশালীদের জন্য সহায়ক এবং দুর্বলদের জন্য এটা হলো ধ্বংসাত্মক। তো গ্লোবালাইজেশনের যে পরিভাষাটা রয়েছে, বিশ্বায়নের যে পরিভাষাটা রয়েছে, এই পরিভাষাটা নতুন, কিন্তু এর অর্থটা প্রাচীন কাল থেকে আমাদের সমাজের ভিতরে ছিল। এবং আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে অনেক বাচ্চাদের মধ্যেই বা অনেক আগে থেকেই এই বিষয়টার চর্চা হয়ে আসছিল ভিন্ন নামে। এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন নামটা ছিল না। বলা হয়ে থাকে যে ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বেই এই বিশ্বায়নের আবির্ভাব ঘটেছিল, এর চর্চা হয়েছিল পৃথিবীতে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আলেকজান্ডার দ্য গ্রেট তিনি পুরো পৃথিবীর ভিতরে রাজত্ব কায়েমের চেষ্টা করেছিলেন। যে রাজত্ব কায়েমের যে চেষ্টা করেছিলেন বা রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন তার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু এই বিশ্বায়ন ব্যবস্থাটাই। আর বিশ্বায়নের অর্থনৈতিক বিশ্বায়ন বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে তার মূল কথা বা সার কথা হলো যে বিশ্বায়ন হলো, অর্থনৈতিক বিশ্বায়ন হলো প্রত্যেকটা দেশের অর্থ সম্পদকে, আয় উপার্জিত অর্থ সম্পদকে নির্দিষ্ট শ্রেণী ভোগ করে খাবে। এই বিষয়টার প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আব্বাসীয় খলিফা হারুন রশিদের একটি উক্তি এর সাথে মিলে যায়। তিনি বলেছিলেন, মেঘমালাকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, মেঘমালা তুমি যেখানেই বর্ষিত হও না কেন তোমার ট্যাক্স টিকে আমার কাছে পৌঁছে যাবে। কিন্তু পূর্বেকার সময়ের যেই বিশ্বায়ন ব্যবস্থা বা বিশ্বায়নের যে রীতিনীতি ছিল আর বর্তমানে বিশ্বায়নের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। বর্তমান যে বিশ্বায়ন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, যার চূড়ান্ত বা যে পরিভাষাটা চূড়ান্ত রূপে অফিসিয়ালি ভাবে ঘোষিত হয়েছে 1995 সালে, এর মৌলিক উপাদানগুলোর প্রতি যদি আমরা লক্ষ্য করি, বিশ্বায়নের মৌলিক যে উপাদান রয়েছে তার প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে 15 শতকের দিকেই এর উদ্ভব বা এর উদ্ভাবন শুরু হয়ে গিয়েছে। যখন ইউরোপে শিল্প বিপ্লব ঘটল, কাঁচা মাল সংগ্রহের জন্য বিভিন্ন দেশে প্রদেশে তারা ছড়িয়ে পড়লো, পৃথিবীর বিভিন্ন স্থানে স্থানে তারা ছড়িয়ে পড়েছিল, তখন থেকে মূলত বিশ্বায়নের একটা প্রভাব প্রত্যক্ষ করা যাচ্ছিল। আর এই বিশ্বায়নটা বর্তমান যে বিশ্বায়ন আমরা দেখি এবং বিশ্বায়ন ব্যবস্থা চলতেছে, এর মূল থিঙ্কার বা এর মূল উদ্ভাবক বা এর মূল চিন্তানায়ক হলো ইহুদি এবং আমেরিকানরা। ইহুদি লোকেরা অনেক আগে থেকে এটা চিন্তা করে আসছিল এবং দেখা যায় যে 1997 সালে সুইজারল্যান্ডের ব্রাসেলস শহরে একটা কনফারেন্স হয়েছিল, যে কনফারেন্সের সভাপতি ছিল থিওডর হার্জেল। এবং তখন থেকেই বিশ্বায়নের একটা আওয়াজ উঠতেছিল এবং তারা পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা তাদের কার্যক্রমগুলোকে সামনে এগিয়ে নিচ্ছিল। এই ধারাবাহিকতায় তারা এটাকে পাকাপোক্ত করার জন্য বিভিন্ন ধরনের তারা পদক্ষেপ গ্রহণ করেছে। তো বিশ্বায়নের মূল প্রতিদ্বন্দ্বী কে? যদি এই প্রশ্নটা করা হয় তাহলে উত্তর হবে যে বিশ্বায়নের মূল প্রতিদ্বন্দ্বী হলো মুসলমানরা। তাদের মূল প্রতিদ্বন্দ্বী হওয়ার 4টা কারণ উল্লেখ করা যেতে পারে। 1 নম্বর হলো বিশ্বের উৎকৃষ্ট স্থানে মুসলিম দেশগুলোর অবস্থান রয়েছে। 2 নম্বর হলো মুসলিম দেশগুলোতে পর্যাপ্ত পরিমাণে খনিজ সম্পদ রয়েছে যেগুলো এখন উত্তোলন করা হয়নি। 3 নম্বর যে কারণ তা হলো যে প্রধান যে 3টা ধর্ম রয়েছে, ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্ম, এই 3টা ধর্মের তীর্থস্থান বা পুণ্যভূমি হলো মুসলমানদের
অধীনে যেই ভূমিগুলো রয়েছে তো প্রাচ্যে তার অবস্থান। আর চতুর্থ নম্বরের কারণ হলো পশ্চিমারা এই বিষয়টা লক্ষ্য করে দেখেছে যে যদি বিশ্বায়নের কেউ মোকাবেলা করে বা প্রতিহত করতে চায় তাহলে ইসলামে একমাত্র তাকে প্রতিহত করতে পারবে, তাকে মোকাবেলা করতে পারবে, আর কোনো সভ্যতা বা সংস্কৃতির মোকাবেলা করার মতো সক্ষমতা নেই। এই কারণে তারা ইসলামকে প্রধান শত্রু হিসেবে বেছে নিয়েছে। বিশ্বায়নের মৌলিক ক্ষেত্র হলো চারটা। এক নম্বর হলো অর্থনৈতিক রাজনৈতিক বিশ্বায়ন, দুই নম্বর হলো অর্থনৈতিক বিশ্বায়ন, তিন নম্বর হলো সাংস্কৃতিক বিশ্বায়ন, চার নম্বর হলো সামাজিক বিশ্বায়ন। রাজনৈতিক বিশ্বায়নের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এর কার্যক্রম অনেক আগে থেকেই শুরু হয়েছে, 15 শতাব্দী থেকে শুরু হয়েছে। এরপর তারা পরিকল্পিতভাবে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে 1997 সালে সর্বপ্রথম এটাকে নিয়ে কনফারেন্স হয়েছিল, যেখানে জায়নিস্টরা জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং সেখানে বিশ্বায়ন নিয়ে আলোচনা হয়েছিল। আর ইহুদিরা লক্ষ্য করে দেখলো যে তারা পুরো পৃথিবীর উপরে যদি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় তাহলে এই বিশ্বায়ন ব্যবস্থাটা খুবই জরুরি। আর রাজনৈতিক বিশ্বায়নের ব্যবস্থার মৌলিক তিনটা কারণ হয়ে থাকে, তিনটা কারণেই মূলত রাজনৈতিক বিশ্বায়নটা সংগঠিত করা জরুরি হয়ে দাঁড়ায়। এক নম্বর হলো যে বৃহত্তর যত সংস্কৃতি এবং যে যত সভ্যতা রয়েছে সেগুলোকে ব্যঙ্গে চুরে চুরমার করে দেওয়া। দুই নম্বর হলো এক নম্বর হলো যে পুরা পৃথিবীতে যত সভ্যতা এবং সংস্কৃতি রয়েছে সেগুলোকে ব্যঙ্গে চুরমার করে দেওয়া। দুই নম্বর হলো আমেরিকাকে পৃথিবীর বৃহৎ এবং একক ক্ষমতাধর শক্তিতে পরিণত করা। তিন নম্বর হলো একটা বিশ্বায়ন সংস্থা প্রতিষ্ঠা করা, বিশ্বব্যাপী বিশ্বের শাসক হিসেবে যারা পরিগণিত হবে। এই পরিপ্রেক্ষিতে তারা পরিকল্পিতভাবে কাজ করে। 97 সালে তারা কনফারেন্স করে। প্রথম বিশ্বযুদ্ধে তারা অনেক ধরনের অবদান রাখতে সক্ষম হয় এবং গোপনে তারা অনেক চক্রান্ত করে থাকে। এরপর 1918 সনে প্রস্তাব পেশ করা হয় লিগ অব নেশনের, যেটা চূড়ান্ত রূপ লাভ করে 1924 সনে। এরপরে তারা দেখলো যে লিগ অব নেশনের মাধ্যমে তারা তাদের কার্যক্রম পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না। তখন তারা তাদের কার্যক্রমকে পরিপূর্ণতা করার জন্য এবং বিশ্বায়নকে ভালো করে করার জন্য এবং তাদের কার্য সিদ্ধির জন্য তারা 1945 সনের 24 অক্টোবর অফিসিয়ালি ভাবে আমেরিকার একটা শহরে সেখানে জাতিসংঘের ঘোষণা করা হয় এবং জাতিসংঘের এমন কিছু নিয়ম নীতি সেখানে করা হয় যে নিয়ম নীতিগুলোর মাধ্যমে ইসলামী বিশ্ব অর্থাৎ খেলাফত ব্যবস্থা যাতে সংগঠিত না হতে পারে সেই বিষয়গুলোর প্রতি লক্ষ্য করে এমন কিছু নিয়ম নীতি এবং এমন কিছু সেখানে পয়েন্ট রাখা হয় যে পয়েন্টগুলোর মাধ্যমে মানে নতুন করে খেলাফত ব্যবস্থা গঠন করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। অবশেষে নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেটা 1995 সালে ঘোষণা করা হয়েছিল এবং যার কার্যক্রম আরো আগেই শুরু হয়েছিল। আরেকটা কথা বলা খুবই জরুরি, সেটা হলো যে বিশ্বায়নের বর্তমান যে বিশ্বায়ন রয়েছে বা গ্লোবালাইজেশন রয়েছে, এই শব্দটার এই পরিভাষাটার আবিষ্কারক যদি আমরা এটা যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পাবো যে 1973 সালে বার্নার্ড লুইস প্যারিসের একটা শহরে একটা কনফারেন্স হয়েছিল, আন্তর্জাতিক প্রাচ্যবিদদের একটা কনফারেন্স, যে কনফারেন্সে 19তম কনফারেন্স ছিল সেটা। সেখানে সে প্রস্তাব পেশ করেছিল যে প্রাচ্যতত্ত্বের নাম পরিবর্তন করে এই পরিভাষাটাকে পরিবর্তন করে আমরা গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন নামকরণ করি এবং এরই সূত্র ধরে কিন্তু 1995 সালে অফিসিয়ালি ভাবে এটাকে ঘোষণা করা হয়েছিল বিশ্বায়ন বা নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে। অর্থনৈতিক দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অর্থনৈতিক বিশ্বায়নের কার্যক্রমগুলো অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল এবং এটাকে চূড়ান্ত এবং এই প্রকৃত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা চূড়ান্ত রূপ নেওয়ার জন্য তারা যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হয়েছে। তো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে
অর্থনৈতিক বিশ্বায়নের মূলত কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য হতে পারে। 1 নম্বর হলো যে সারা দুনিয়া যত স্বর্ণ ভান্ডার রয়েছে সেগুলোর মালিকানা নিজেদের অধীনে নিয়ে নেওয়া। তারপর আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠা করা, আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্য চুক্তি সম্পাদন করা, আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্য চুক্তি সম্পন্ন করা এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি প্রতিষ্ঠা করা এবং রিলেশন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা বা গণসংযোগ সংস্থা এগুলো প্রতিষ্ঠা করা। স্বর্ণ ভান্ডারের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে 1929 সালের এক রিপোর্ট অনুযায়ী আমেরিকার কাছে পৃথিবীর 60% স্বর্ণ মুদ্রা তাদের কাছে ছিল। এর এই ক্ষেত্র ধরে ব্যাটন উডসে যে কনফারেন্স হয়েছিল 1944 সালে, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে পুরো বিশ্বকে তারা তাদের যে অর্থ রয়েছে, তাদের যে মুদ্রা রয়েছে ডলার, এই ডলার যদি কেউ ক্রয় করে তারা ডলারের বিনিময়ে তারা সরাসরি স্বর্ণ প্রদান করবে। কিন্তু এই বিষয়টা 1971 সালে যখন তাদের নিকট চাওয়া হয় তখন তারা সেটাকে অস্বীকার করে। এভাবে আমরা যদি আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠানের প্রতি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে 1947 সালে IMF গঠন করা হয় এবং 1989 সালে ওয়ার্ল্ড ব্যাংক গঠন করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। কিছু ব্যাংক ছিল প্রকাশ্যে কাজ করেছে, কিছু ব্যাংক ছিল যেগুলো গোপনে কাজ করেছে, যেমন বিল্ডারবার্গ সুইস ব্যাংক নামে যেটা পরিচিত সুইজারল্যান্ডে, যেটা 1954 সালে যেটা প্রতিষ্ঠা হয়েছিল। তারপর রিক ফেইলার ফাউন্ডেশন, যে রিক ফেইলার ছিল একজন বড় পুঁজিপতি, ইহুদি পুঁজিপতি, সে তার নিজস্ব বিনিয়োগের মাধ্যমে একটা ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। এভাবে অর্থনৈতিক কার্যক্রমগুলো চলছিল এবং মাল্টিন্যাশনাল কোম্পানি প্রতিষ্ঠা করা হয়, যেটা মানে বিশ্বায়নকে অনেক বেশি জনপ্রিয় করার পিছনে এবং এটাকে শক্তিশালী করার পিছনে অন্যতম ভূমিকা রেখে আসছে। মাল্টিন্যাশনাল কোম্পানির অনেকগুলো ধাপ রয়েছে, পদ্ধতি রয়েছে প্রতিষ্ঠা হওয়ার। এর মধ্যে থেকে একটা হলো যে কয়েকটা ছোট ছোট কোম্পানি মিলে একটা বড় কোম্পানি, নিজেদের একটা বড় কোম্পানি প্রতিষ্ঠা করা। আবার কোন কোন সময় কোনো একটা পণ্য প্রস্তুত করার জন্য কয়েকটা কোম্পানি জোট বেঁধে সেটাকে কাজ করা। এরপর কোনো সময় অন্য কোম্পানির লোগো ক্রয় করে নিজেদের নামে পণ্য চালানো। সাংস্কৃতিক বা সংস্কৃতির দিকে যদি আমরা লক্ষ্য করি, সাংস্কৃতিক যে বিশ্বায়ন রয়েছে সেইটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সংস্কৃতির ক্ষেত্রে মূলত সভ্যতা এবং দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা হলো সভ্যতা, আর একটা হলো বিভিন্ন সভ্যতার পারস্পরিক যে আলোচনা, তুলনামূলক আলোচনা রয়েছে সেগুলো। তো এগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পশ্চিমারা মিডিয়া যেহেতু তাদের হাতে এবং আধুনিক সরঞ্জামাদি যেহেতু তাদের হাতে, ইলেকট্রনিক মিডিয়া যেহেতু তাদের হাতে, সেজন্য তারা তাদের সভ্যতা সংস্কৃতিকে সারা বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন ভাবে তারা পায়তারা করছে এবং তাদের সভ্যতাকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত করার হীন পায়তারা করছে এবং এতে তারা অনেকটা সফল হয়েছে। এরপর আরেকটা বিষয় সামাজিক বিশ্বায়ন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে সামাজিক বিশ্বায়নের মূল কথা হলো যে তারা লক্ষ্য করে দেখলো যে সমাজের অন্যতম কোটি হলো নারীরা। তো নারীদেরকে তারা প্রথমে বিভ্রান্ত করার চেষ্টা করলো এবং নারীদেরকে কিভাবে তারা মানে মাঠে নামাতে পারে এবং বিশেষ করে মুসলিম দেশগুলোতে নারীদেরকে কিভাবে কর্মমুখর করতে পারে, এরপরে কিভাবে মানে সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া যায়, এই জন্য তারা বিভিন্ন পায়তারা করে, বিভিন্ন সময় তারা বিভিন্ন কনফারেন্স করে তারা এই সিদ্ধান্তগুলো নিয়েছে এবং খুব পরিকল্পিতভাবে তারা কাজ করে যাচ্ছে। আমাদের সামাজিক যে ব্যবস্থা রয়েছে, বিয়ে শাদীর যে ব্যবস্থাগুলো রয়েছে, এগুলোর মধ্যে তারা ফাটল সৃষ্টি করার চেষ্টা করছে। এরপরে আরো অত্যন্ত প্রকৃতিগত বা প্রকৃতির সাথে মানানসই যত ধরনের আমাদের সামাজিক যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করা এবং পিতামাতার এবং সন্তানের মধ্যে যেই সুসম্পর্ক রয়েছে, পারিবারিক যে বন্ধন রয়েছে, সেই বন্ধনকে ভেঙে ফেলার জন্য তারা বিভিন্ন ধরনের তারা চক্রান্ত করেছে এবং করছে, ভবিষ্যতেও তারা করে যাচ্ছে। তো আমরা যদি এই বিশ্বায়নগুলোকে মোকাবেলা করতে হয় তাহলে আমাদেরকে এই বিশ্বায়নগুলো যে পদ্ধতিতে আসছে সেই পদ্ধতিতে আমাদেরকে ধীরে ধীরে ব্যক্তি থেকে নিয়ে প্রথমে ব্যক্তি থেকে কার্যক্রম শুরু করতে হবে। এরপর আমাদের আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং বিভিন্নভাবে লেখালেখির মাধ্যমে এবং যে স্থানে রয়েছে সেই স্থান থেকে এই বিশ্বায়নের মোকাবেলা করার প্রয়াস চালাতে হবে। একেবারে একসাথে এই বিশ্বায়নকে মোকাবেলা করা সম্ভব নয়, ধীরে ধীরে এই বিশ্বায়নকে মোকাবেলা করতে হবে। অতএব এটা বিভিন্ন মাধ্যমে হতে পারে।
সৃষ্টি, প্রথম কথা হলো যে মানুষ আল্লাহ তাআলা থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে এবং বিভিন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে, বিভিন্নভাবে এগুলোকে প্রতিহত করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে শোনার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।